আজকের ভিডিওতে আমরা ঘর্ষণ সম্বন্ধে আলোচনা করব। তো ঘর্ষণ হলো এমন একটি বল যখন কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুটি স্থির অবস্থা থেকে গতিশীল করার চেষ্টা করা হয়, বা স্থির থেকে গতিশীল হয়, বা গতিশীল অবস্থাতে একটা যেদিকে বল প্রয়োগ করা হয় তার বিপরীত দিকে একটা বাধা বল প্রয়োগ করে ওই বস্তুটি গতিশীলের বিরুদ্ধে। তো ওই বলটিকে বলা হয় ঘর্ষণ বল, বা কেবল ঘর্ষণ বলা হয়। তো নিচে এই যে ছবিটি দেখো, এখানে আহ, আহ, নিচের তলের সাপেক্ষে উপরে এই বস্তুটি গতিশীল হওয়ার চেষ্টা করা হচ্ছে, যার উপর পি প্রযুক্ত বল প্রয়োগ করা হয়েছে। তো এই বস্তুটি যদি গতিশীল হচ্ছে, ওর বিপরীত দিকে একটা বল কাজ করছে এফ। তো এই বলটাকেই বলা হয় ঘর্ষণ বল। এরপর আমরা জানবো হচ্ছে ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণকে নানাভাবে তাকে ভাগ করা যায়। আমরা এখানে গতির ভিত্তিতে, মানে কিভাবে গতিশীল কোনো বস্তু, সেই হিসাবে আমরা ঘর্ষণকে ভাগ করেছি। তো সেই হিসাবে ঘর্ষণকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থিতিশীল ঘর্ষণ, আর একটা হচ্ছে গতিশীল ঘর্ষণ। তো স্থিতিশীল ঘর্ষণ হলো যখন কোনো বস্তু স্থির অবস্থায় আছে, তাকে বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করা হয়। তো ওই বলের বিরুদ্ধে গতিশীল হওয়ার অভিমুখের বিপরীত দিকে যে ঘর্ষণ বলটি কাজ করে, সেই বলটিকে বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ। যেমন একটি উদাহরণ হিসাবে, এই যে ছবিতে দেখো একটা এই ব্যক্তিটি ভারী বাক্সটিকে গতিশীল করার জন্য বল প্রয়োগ করছে, ঠেলা দিচ্ছে, ঠেলে গতিশীল করার চেষ্টা করছে। তো এই বাক্সটি তার যে তলের উপর আছে, এই তলের উপর যে ঘর্ষণ বলটি কাজ করবে, তো এই বলটিকে বলা হবে স্থিতি ঘর্ষণ। নেক্সট হচ্ছে গতিশীল ঘর্ষণ। তো এই ঘর্ষণে যখন কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকবে, তো ওই গতিশীল অবস্থার ক্ষেত্রে ব- উম, তার গতির অভিমুখের বিপরীত দিকে যে তলের উপর দিয়ে বস্তুটি গতিশীল হচ্ছে, গতিশীল আছে, সেই তলের উপর যে বল ক্রিয়া করবে, সেই উম, ঘর্ষণ বলটিকে বলা হবে গতিশীল ঘর্ষণ। যেমন এখানে এই ছবিতে দেখো, এখানে আহ, কারটি গতিশীল অবস্থায় আছে। তো এই কারের চাকাটি এই রাস্তার উপর যে এই সামনের দিকে গতিশীল আছে, এই রাস্তার উপর বিপরীত দিকে একটা ঘর্ষণ বল ক্রিয়া হচ্ছে। তো এর জন্য আহ, যে ঘর্ষণ বলটা হচ্ছে, এই বলটাকে বলা হচ্ছে গতিশীল ঘর্ষণ। মানে গতিশীল অবস্থার ক্ষেত্রে যে ঘর্ষণ বল কাজ করে, সেটাই হলো গতিশীল ঘর্ষণ। এই গতিশীল ঘর্ষণকে আবার দুভাগে ভাগ করা হয়, যেগুলো হলো, প্রথম হলো গোড়ানো ঘর্ষণ, ইংরেজিতে বলে রোলিং ফ্রিকশন। যখন কোনো বস্তু তার তলের উপর যে মানে গোড়ানো অবস্থায় গতিশীল থাকে, তাকে আহ, সেই উম, ওপর যে ঘর্ষণ বল কাজ করে, সেটাকে বলা হয় গোড়ানো ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। তো এই গোড়ানো ঘর্ষণ বল স্লাইডিং ঘর্ষণ, মানে স্লাইডিং ভাবে যখন কোনো গতিশীল হয়, তার থেকে অনেক কম হয়। আহ, এখানে ছবিতে দেখো, আহ, এই যে বলটা হচ্ছে তলের উপর দিয়ে গুড়ি গুড়ি যাচ্ছে। তো এর জন্য যে ঘর্ষণ বলটা হবে, সেটাকে বলা হবে গোড়ানো ঘর্ষণ। এরপর স্লাইডিং ঘর্ষণ বা স্লাইডিং ফ্রিকশন। যখন কোনো বস্তু
অন্য বস্তুর উপর স্লাইডিং ভাবে গতিশীল হবে বা গতিশীল অবস্থায় থাকবে, তার জন্য যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হবে স্লাইডিং ঘর্ষণ। তো স্লাইডিং ঘর্ষণ সবসময় রোলিং ঘর্ষণের থেকে বা গড়ানো ঘর্ষণের থেকে বেশি হয়। তো এখানে ছবিতে দেখো, এই যে এখানে এই অবজেক্টটা স্লাইডিং ভাবে বোঝাচ্ছে, তো এটা হলো স্লাইডিং ঘর্ষণের উদাহরণ। এরপর আমরা জানবো ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক হলো ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকেই বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তো এখানে উপরের ছবিতে দেখো, একটা তলের উপর দিয়ে এই একটা বস্তুকে পি বল দিয়ে সামনের দিকে টানা হচ্ছে। তো এর বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে, যেটা হলো এফ। এবার এই বস্তুটা যে তলের উপর আছে এর জন্য আহ, বস্তুটার যে ওজন, সে ওই তলের উপর বল প্রয়োগ করবে। এই ওজনের জন্য একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। যেই প্রতিক্রিয়া বলটা ওই বস্তুর ওজন তার বিপরীত দিকে ক্রিয়া করবে। তো এই প্রতিক্রিয়া বলটাকে আমি এখানে এন দ্বারা প্রকাশ করেছি। তো ঘর্ষণ গুণাঙ্ক হলো এই ঘর্ষণ বল এবং বস্তুটির যে লম্ব প্রতিক্রিয়া বল হবে তলের ওপর, ওই তলের ওই দুটোর অনুপাতকে বলা হবে ঘর্ষণ বল। তো এইখানের ছবি অনুযায়ী একে গাণিতিকভাবে লেখা যেতে পারে যে ঘর্ষণ গুণাঙ্ককে সাধারণত মিউ দ্বারা প্রকাশ করা হয়। তো মিউ ইকাল টু এফ ডিভাইড বাই এন। তো এখানে এফ হলো ঘর্ষণ বল আর এন হলো লম্ব প্রতিক্রিয়া বল। তো এই ঘর্ষণ গুণাঙ্ক আহ, বিভিন্ন আহ, তলের ক্ষেত্রে বিভিন্ন রকম মান হয়, এর কোনো নির্দিষ্ট মান নেই। এরপর আমরা জানবো সীমাস্থ ঘর্ষণ। যখন আহ, কোনো বস্তু স্থির অবস্থায় থাকে, তো ওকে যখন গতিশীল করার চেষ্টা করা হয়, তো ওকে যদি ধীরে ধীরে বল প্রয়োগ করা হয়, তো আহ, গতিশীল হওয়ার আগে পর্যন্ত যদি ধীরে ধীরে বল প্রয়োগ করা হতে থাকে, তো যত বল প্রয়োগ করবে তো ঘর্ষণ বল তত বাড়তে থাকবে। এইভাবে বাড়তে বাড়তে যখন বস্তুটা গতিশীল হবে, তার ঠিক আগের মুহূর্তে ঘর্ষণ বল সব থেকে বেশি হবে। তো এই ঘর্ষণ বলকে বলা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। কারণ এই ঘর্ষণ বলের পরেই হচ্ছে বস্তুটা স্থির অবস্থা থেকে গতিশীল হবে এবং এই ঘর্ষণ বলটা অনেকটা কমে যাবে। তো যদি আমরা লেখচিত্রের সাহায্যে দেখি, এখানে পি কে আমি এক্স এক্স অক্ষ বরাবর, মানে প্রযুক্ত বলকে এক্স অক্ষ বরাবর নিয়েছি এবং ঘর্ষণ বলকে ওয়াই অক্ষ বরাবর নিয়েছি। তো এইভাবে প্রথমে জিরো থেকে যদি বল প্রয়োগ করা হয়, যত বল প্রয়োগ করা হয়, ধীরে ধীরে বস্তুটা মানে ঘর্ষণ উপযুক্ত বল এবং ঘর্ষণ বল লিনিয়ার ভাবে, মানে স্ট্রেট সরলরেখ ভাবে একই কোণে দুটো আহ, বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এই যে ডটেড লাইনে দেওয়া আছে এইখান পর্যন্ত বস্তুটা স্থির থাকবে। তো এর পরে যখন বস্তুটা গতিশীল হবে, তো এই যে পয়েন্ট আসলো এখানে যে ম্যাক্সিমাম যে ঘর্ষণ বল হলো, তো এইটা হলো সীমাস্থ ঘর্ষণ বল। যখনই গতিশীল হবে ওই ঘর্ষণ বল আহ, কমে যেয়ে সোজা স্ট্রেট ভাবে এইভাবে কমে যাবে। কমে যাওয়ার পর বস্তুটা আহ, আহ, গতিশীল হয়ে যাবে এবং ওই যে গতিশীল পর বস্তুটার যে ঘর্ষণ বল সেটা স্থির হয়ে যাবে। একদম স্ট্রেট লাইন শেষ, মানে এক্স অক্ষের সমান্তরাল ভাবে বস্তুটার ঘর্ষণ বল ক্রিয়া করবে, তখন আর ঘর্ষণ বল বাড়বে না। আহ, একইভাবে
তলের উপর কাজ করবে। তো এটা হলো চলঘর্ষণ, একে এফ কে দ্বারা ডিনোট করা হয়েছে। আর এই পয়েন্টটা হলো সীমাস্থ ঘর্ষণ, একে এফ এম দ্বারা প্রকাশ করা হয়েছে। এরপর আমরা ঘর্ষণের সূত্রগুলো জানবো। তো ঘর্ষণের যে প্রথম সূত্রটি হলো, সেটা হলো যে ঘর্ষণ বল সর্বদা বস্তু যেদিকে চলাচল হয় তার বিপরীত দিকে কাজ করবে। মানে বস্তুটা যেদিকে গতিশীল হবে বা গতিশীল হওয়ার গতিশীল থাকে তার বিপরীত দিকে সবসময় কাজ করবে। 2 নম্বর হচ্ছে সীমামান পর্যন্ত ঘর্ষণ বলের মান কর্ষক বলের সমান হবে। মানে সীমাস্থ মানে যখন বস্তুটি গতিশীল হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত যে ঘর্ষণ বলটা মানে সীমাস্থ ঘর্ষণ বল সবসময় আহ, যে প্রযুক্ত বল কাজ করবে সেটার সমান হবে। উম, এবং তারপরে বস্তুটিকে গতিশীল হয়ে যাবে। ঘর্ষণ তলের মসৃণতার উপর নির্ভর করে। মানে আহ, কোনো তল যত মসৃণ হবে তার ঘর্ষণ বল তত কম হবে, এবং যত এবড়ো খেবড়ো হবে তাতে ঘর্ষণ বল তত বেশি হবে। ঘর্ষণ বল দুটি পৃষ্ঠের উপর মানে দুটি যে তলের উপর সারফেস, তলের পৃষ্ঠের উপর যে ক্ষেত্রফল তার উপর নির্ভর হয় না। আহ, বস্তুটি গতিশীল হওয়ার পর যে ঘর্ষণ বল সেটাকে বলে গতিশীল ঘর্ষণ বলে, এবং যেটা সীমাস্থ ঘর্ষণ বলের চেয়ে মানের চেয়ে সবসময় কম হয়। এবং এটি স্বাভাবিক বলের সাথে আহ, একটি মানে ধ্রুবক থাকে। এই আহ, চল ঘর্ষণে বলের কোনো পরিবর্তন হয় না। এবং এই যে চল ঘর্ষণ আর লম্ব প্রতিক্রিয়া বলে যে অনুপাত হয়, সে আহ, এইটাকে বলা হচ্ছে গতিশীল ঘর্ষণ সহগ বা গতিশীল ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ কোণ যখন আহ, যখন ঘর্ষণ বল সীমাস্থ ঘর্ষণ বলের সমান হয়, তখন এই যে লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে যে লব্ধি বল যে কোণ করে, এই কোণের মান সর্বোচ্চ হয়। তো মনে করি এই কোণ আলফা। তো এই সময় যে সীমাস্থ ঘর্ষণের সময় যে লব্ধি বল, সীমাস্থ ঘর্ষণ আর ঘর্ষণ বলের যে লব্ধি বল লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে যে কোণ করে, সেই কোণটাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। মানে গতিশীল হওয়ার আগে মুহূর্তে বস্তুটির লম্ব প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বল মানে সীমাস্থ ঘর্ষণ বল বা লম্ব প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী যে কোণ হয় সেটাকেই বলা হচ্ছে ঘর্ষণ কোণ। তো তো এখান থেকে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এই ঘর্ষণ কোণকে আমি আলফা দ্বারা ডিনোট করেছি। তো এখানে হচ্ছে থিটা ইকাল টু আলফা ঘর্ষণ কোণের ক্ষেত্রে। তো এখান থেকে আহ, চিত্র থেকে আমরা লিখতে পারি যে টেন আলফা ইকাল টু এফ ডিভাইড বাই এন। আবার আমরা জানি যে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। তো এখান থেকে আমরা লিখতে পারছি টেন আলফা ইকাল টু মিউ। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোণের টেন টেন হবে। ঘর্ষণ শঙ্কু ঘর্ষণ শঙ্কু হলো আহ, এখানে উম, যদি আমরা প্রযুক্ত বল যে কাজ করে সেই বলটাকে যদি আমরা আহ, যদি ঘোরাতে থাকি
মানে এই ডাইরেকশন থেকে, তারপরে এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশনে। তো এই যে কোণটা একটা শঙ্কুর আকৃতি আকার ধারণ করে। 360 ডিগ্রিতে যদি লেখা করি, তো লব্ধি বলটাও এইভাবে সত্যি সত্যি থাকবে। কিন্তু লম্ব প্রতিক্রিয়া বল একই জায়গায় ফিক্স থাকবে, মানে এটা লম্ব প্রতিক্রিয়া বল পক্ষ করে ঘুরতে থাকবে। তো এখানে একটা শঙ্কু ক্রিয়েট হবে। তো একেই বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। এরপর আমরা জানবো বিশ্রাম কোণ। আহ নত তলে যদি কোনো বস্তুকে রাখা হয়, তো আমরা দেখেছি যে ওই নত তলটিকে যত কোণ বাড়াতে বাড়াতে একটা সময় বস্তুটা নিচের দিকে গড়িয়ে আসে। তো যে সর্বোচ্চ কোণ পর্যন্ত বস্তুটি স্থির থাকে, সেই কোণটাকে বলা হচ্ছে বিশ্রাম কোণ। তো আমরা দেখবো যে বিশ্রাম কোণের সঙ্গে ঘর্ষণ কোণের কি সম্পর্ক। তো মনে করি এখানে একটা বস্তু রাখা হয়েছে এবং আহ বিশ্রাম কোণ হচ্ছে ফাই। মানে এর উপরে যদি আমরা ওখানে বস্তুটি গড়িয়ে পড়ি, তো এর যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তো এক্ষেত্রে আমি কোঅর্ডিনেট সিস্টেম বা নির্দেশ তন্ত্রটা নিয়েছি এইভাবে। বস্তুটা যে তলের সমান্তরালে, বস্তু এবং নততলের সমান্তরালে আমি এক্স অক্ষকে নিয়েছি, এবং উম, ওই তলের 90 ডিগ্রিতে আমরা ওয়াই অক্ষকে নিয়েছি। তাহলে বস্তুটির ওজন, যেহেতু এই কোণটা আলফা, তাহলে বস্তুটির ওজনও ওয়াই অক্ষের সঙ্গে ফাই কোণে কাজ করবে। লম্ব প্রতিক্রিয়া বল বস্তুটির সঙ্গে 90 ডিগ্রিতে কাজ করবে। এবং ফ্রিকশন বল, যেহেতু বস্তুটি নিচের দিকে আহ, গতিশীল হওয়ার চেষ্টা করছে, সেই জন্য ঘর্ষণ বলটা বস্তুটার তলের সঙ্গে উপরের দিকে কাজ করবে। মানে এই ডাইরেকশনে, ছবি অনুযায়ী এই দিকে কাজ করবে। তো এখানে বস্তুটির ওজনে আমরা দুটি উপাংশে বিভাজন করব, একটা এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে উপাদান। তো একে আমরা লিখতে পারি, এক্স অক্ষের উপাংশটি হচ্ছে ডাব্লিউ এক্স এবং ওয়াই অক্ষের উপাংশ ডাব্লিউ ওয়াই যদি হয়, তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ এক্স আই প্লাস ডাব্লিউ ওয়াই, ডাব্লিউ ওয়াই জে। তো এখানে ডাব্লিউ এক্স হবে মাইনাস ডাব্লিউ সাইন থিটা। কারণ আমি আহ, ডান দিক বরাবর, মানে এইভাবে এই দিকটাকে আমি পজিটিভ অক্ষ ধরেছি, আর এই দিকটাকে নেগেটিভ অক্ষ ধরেছি। আর ওয়াই এর ক্ষেত্রে উপরের দিকে পজিটিভ ধরেছি এবং নিচের দিকে নেগেটিভ। তো ডাব্লু ওয়াইটা হবে মাইনাস ডাব্লু কস থিটা, যেহেতু ওজনের উপাংশটা এই নিচের দিকে হচ্ছে কস ফাই। তো এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর যে বলগুলি কাজ করছে সেগুলোকে আমি যোগ করে পাবো। মানে এক্স অক্ষ বরাবর আহ, বলগুলি যোগ করলে পাই সামেশন অফ এফ এক্স ইকাল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ডাব্লু এক্স, এক্স অক্ষ বরাবর যে ওজনের উপাংশ ডাব্লু এক্স প্লাস এফ ইকাল টু 0 হবে, যেহেতু বস্তুটি এই তলের উপর সম অবস্থায় আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এফ ইকাল টু ডাব্লু সাইন ফাই। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করছি। এবার ওয়াই অক্ষের বলগুলিকে যদি আমি বিশ্লেষণ করি, ওয়াই অক্ষের বলগুলি ইকাল টু হবে ডাব্লু ওয়াই প্লাস এন, মানে লম্ব প্রতিক্রিয়া বল এন ইকাল টু 0 হবে। তো ওখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ডাব্লু কস ফাই প্লাস এন ইকাল টু 0। তো এন ইজ ইকাল টু ডাব্লু কস ফাই। এটা 2 নম্বর সমীকরণ পাচ্ছি। এইবার 1 এবং 2 যদি ভাগ করি 1 নম্বর 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা পাবো এফ বাই এন ইকাল টু ডাব্লু সাইন ফাই, দ্যাট ইজ ইকাল টু 10 ফাই। এবার আমরা জানি যে ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক।
তো এখান থেকে আমরা লিখতে পারি যে মিউ ইকাল টু টেন ফাই। আবার মিউ জানি, আমরা জানি মিউ ইকুয়াল টু যে ঘর্ষণ কোণ তার টেন টেন কোণ হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি টেন আলফা ইকাল টু টেন ফাই। তো আহ, ঘর্ষণ কোণ, এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঘর্ষণ কোণ এবং বিশ্রাম কোণ পরস্পর সমান। তো এখানে আমরা ঘর্ষণ অধ্যায়টি সম্বন্ধে জানলাম। তো এর পরের ভিডিওতে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব।